Selamat belahan bersama. Buat bersemayam di sini. ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু বিকৃত মস্তিষ্কের লোভী মানুষেরাই করে, তবে কিছু মানুষ করে প্রতিশোধ নেওয়ার জন্য। কিন্তু এই ব্ল্যাক ম্যাজিক যদি কখনো ভুল মানুষের উপরে বা ভুলভাবে করা হয় তাহলে কতটা ধ্বংসলীলা টেনে নিয়ে আসতে পারে সেটাই দেখবো আজকের মুভিটা। ইন্দোনেশিয়ার গ্রামের এক স্বামীর উপর প্রতিশোধ নেওয়ার জন্য এক তান্ত্রিকের কাছে যায়, ব্ল্যাক ম্যাজিক করে। কিন্তু তান্ত্রিক স্ত্রীর উপরে এমন কিছু ব্ল্যাক ম্যাজিক করে যে কারণে সে হয়ে ওঠে পিশাচ। কেন এই তান্ত্রিক মহিলাটির উপরে এরকম ভয়ানক ব্ল্যাক ম্যাজিক করে, আর সেই লোকটির সাথে কিসের শত্রুতা যে কারণে লোকটির বউ বাচ্চা সবার উপরে ব্ল্যাক ম্যাজিক করে এই তান্ত্রিক। ইন্দোনেশিয়ার মুভি সত্যি খুবই ভয়ানক। আজকের মুভিটিও আবার নতুন করে তার প্রমাণ। মুভি তো না, যেন চোখের সামনে ঘটা কোনো গল্প ঘটনা। মুভির শুরুতে কান্তি নামের এক বন্দি প্রেগনেন্ট মহিলাকে দেখতে পাই। তার কাছে একটা লোক আসে। লোকটি কান্তিকে বলে জোকরো নামের একটি লোক কান্তিকে এখানে আটকে রেখেছে। জোকরো নাম শুনে কান্তি কিছু একটা ভাবে। কান্তি বলে আমি কিন্তু পাগল না, আমাকে জোকরো ফাঁসিয়ে আটকে রেখেছে। এরপর অন্যদিকে ভট্ট নামের একটি লোককে দেখা যায়, যে কিনা তার আরো অনেক লোকের সাথে আসছিল। সে আসে কান্তিকে আটকে রাখা সেই লোকের কাছে। ওই লোকটিকে বলে যেদিন থেকে কান্তি এই গ্রামে এসেছে সেদিন থেকে গ্রামের সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু জোকরো গ্রামের সবাইকে বুঝিয়েছে কান্তি একজন ভালো মানুষ, যে কারণে গ্রামের মানুষ কিছুটা শান্ত হয়। এরপর দৈত্য কান্তির কাছে যায়, কান্তিকে বলে জোকরো কান্তিকে এখানে আটকে রেখেছে, কান্তিকে মেরে ফেলতে চায়। কিন্তু কান্তি যদি চায় তাহলে তার প্রতিশোধ নিতে পারে জোকরোর উপরে, তার জীবনটা সাধারণভাবে চলবে। সে কি রাজি? যদি রাজি থাকে তাহলে যেন তার সাথে চলে। এটা শুনে কান্তিও রাজি হয়ে যায়। আচ্ছা, দৈত্য এখানে জোকরোর উপরে কিসের প্রতিশোধ নিতে চায় আর কান্তি বা কিসের প্রতিশোধ নিতে চায় মুভিটা দেখলে বুঝতে পারবে। দৈত্য কান্তিকে বাড়ি নিয়ে যায়, গোসল করিয়ে আজব এক আয়নার সামনে বসিয়ে রাখে। আয়নাটা দেখতে বড় অদ্ভুত ছিল। দৈত্য কান্তির হাত পা বাঁধতে চায়, কিন্তু কান্তি এতে রাজি হয় না। তখন আবার দৈত্য বলে জোকরোর উপরে যদি প্রতিশোধ নিতে চাও তাহলে আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। এটা শুনে কান্তি রাজি হয়। এখান থেকে সিন চলে যায় আর 19 বছর পরে, মানে আজ পর্যন্ত যা কিছু হয়েছে সবকিছু 19 বছর আগে হয়েছিল। আমরা জোকরোকে দেখতে পাই নীলাই নামে এক মহিলার কাছে আসে। মহিলাটিকে দেখে মনে হয় ইনি একজন তান্ত্রিক। নীলাই এখানে একটা আয়না গোলাপ জল দিয়ে পরিষ্কার করছে। জোকরো নীলাইকে বলে এই আয়নাটা তোমার পরিষ্কার করতে হবে না, এটা আমি পরিষ্কার করে রেখেছি। কিন্তু নীলাই বলে এই আয়নাটা 19 বছর আগে পরিষ্কার করা হয়েছে, এরপরে আর কখনো পরিষ্কার করা হয়নি। সেজন্য এই আয়নাটা এখন অদ্ভুত ধরনের শব্দ করে, মাঝে মাঝে মায়াবী এক সুর শোনা যায়। এখানে বোঝা যায় এই আয়নার ভিতরে অদ্ভুত কোনো ক্ষমতা বা অদ্ভুত কিছু রয়েছে। নীলাই বলে আমার মনে হয় এই আয়নাটা কোনো কিছু সংকেত দিচ্ছে, কিন্তু এ কথা জোকরো একদমই বিশ্বাস করে না। নীলাই আরো বলে দুটো আয়না যদি একসাথে করা যায় তাহলে আমরা যেটাই ইচ্ছা সেটাই করতে পারবো, কিন্তু আর একটা আয়না দৈত্যর কাছে আছে, সেখান থেকে আনতে হবে। কিন্তু জোকরো রাজি হয় না, বলে দুনিয়া যদি উল্টেও যায় তারপর আমি দৈত্যর কাছে যাব না আয়না আনতে। এখানে বোঝা যায় দৈত্যর কাছে যে আয়নাটি দেখেছি সেই আয়নাটার কথাই তারা বলছে। যাই হোক, এরপরে জোকরো যখন সেখান থেকে চলে যায় দেখা যায় নীলাই সে আয়নাটার সামনে যায়। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে নীলাই কালো জামা গায়ে দেওয়া, কিন্তু আয়নার ভিতরে নীলাইকে দেখা যায় লাল জামা গায়ে দেওয়া। সিন আবারও অতীতে দেখা যায়।
দৈত্য দুনিয়ার ভয়ানক ভয়ানক জন্তুদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে কান্তিকে খেতে দেয়, এমনকি কান্তির উপরে সাপ বিচ্ছু পোকামাকড় ছেড়ে দেয়। এতে যদিও কান্তি চিল্লায়, কিন্তু দৈত্য এসব শুনে না। বোঝা যায় কান্তির উপরে একটা ভয়ানক রিচুয়াল চলছে। আবারও বর্তমানে দেখা যায় একটা হোটেলে কার্মিলা নামের একটা মহিলা বিদেশি এক লোকের কাছে সে আয়না বিক্রি করবে। তবে কার্মিলার সাথে জোকরোর ছেলে কার্নাল আর ফার্নালও আছে। বিদেশি লোকটির সাথে আয়নার দাম নিয়ে কথা চলছে। লোকটি বলে সে $100 বেশি দিতে পারবে না, কিন্তু এ কথা শোনার পরেই কার্নাল খেপে যায় আর বিদেশি লোকটিকে সেখানে মারে। আচ্ছা, সামান্য টাকার বিষয় নিয়ে একটা মানুষকে মেরে ফেলা এটা কিন্তু কোনো সাধারণ বিষয় না, এটার ভিতরে গভীর এক রহস্য রয়েছে। যাই হোক, কিছুক্ষণ পরে হোটেলে একটা মেয়ে স্টাফ আসে, ঘরটা পরিষ্কার করতে থাকে, কিন্তু ভিতরে বিদেশি লোকটি লাশটি যখন দেখে সে একটু ভয় পেয়ে যায়। তখন আবার কার্মিলা মেয়েটির উপরে অত্যাচার শুরু করে। মেয়েটির নাম ছিল ওলান। ফার্নাল কার্মিলাকে বলে আপনি এখান থেকে চলে যান। ওলান কি আমি দেখছি। কার্মিলাও সেখান থেকে চলে যায়। ফার্নাল ওলানের উপর জোর করে শারীরিক সম্পর্ক করতে চায়, কিন্তু তখনই দেখা যায় জোকরের বেসমেন্টের ভিতরে আয়নাটা যেন ভয়ানকভাবে নাড়াচাড়া করছে। আর কিছুক্ষণের ভিতরেই ওলান এক আত্মার বসে চলে যায়, ফার্নালকে সেখানেই মেরে ফেলে। এর পরের দিন দেখা যায় কার্নাল আর কার্মিলা তারা দুজন জোকরোর সাথে কথা বলে। ফার্নালের লাশটা তদন্ত করার পরে সেখানে দৈত্যর বিষয়ে জানা গিয়েছে। মনে হয় এসবের পিছনে দৈত্যর হাত। কিন্তু তখন জোকরো বলে আজ থেকে 19 বছর আগে আমি আর দৈত্য রিল্যাক্স রিফাইন নামে একটা কোম্পানিতে কাজ করতাম। মনে হয় সেই কোম্পানি এখন দৈত্য হাতিয়ে নিতে চায়, কিন্তু তারা তো এটা জানে না এসব কিছু পিছনে ওলানের হাত। এরপরে জোকরো তার বেসমেন্টে যায় সে আয়নার কাছে। এখানে নীলাইও আসে। নীলাই বলে আমি তোমাকে আগে সাবধান করেছিলাম, এখন দেখেছো তো কি হলো। কিন্তু এসব শুনে জোকরো বলে এ পর্যন্ত অনেক রিয়ালাইক রিফাইন বের করেছি আমরা, এগুলো একটা হাতিয়ার। তবে যে আয়নাটা আমরা ব্যবহার করি এই আয়নাটা ভবিষ্যৎ দেখানোর আয়না। যদিও বা আমরা ব্ল্যাক ম্যাজিক করি, কিন্তু এই আয়না দিয়ে আমরা ভবিষ্যতের জিনিসই দেখতে পাই। ব্ল্যাক ম্যাজিকের সাহায্যেই এই আয়না দিয়ে কোন জায়গায় হাতিয়ার রয়েছে সেটা আমরা খুঁজে বের করি। তখন আবার নীলাই বলে এই আয়নাটা কোনো মানুষ তৈরি করতে পারেনি, এটা একটা পিশাচিনী আত্মা তৈরি করেছে। তবে এটা ব্ল্যাক ম্যাজিকের জন্য না, কিন্তু কিছু মানুষ আছে আমরা যারা ব্ল্যাক ম্যাজিক করি এই আয়নার দ্বারা, সেজন্য সাধারণ মানুষের অনেক ক্ষতি হয়। কিন্তু তখন আবার জোকরো বলে এই আয়নাটা যদি ব্ল্যাক ম্যাজিকের না হয় তাহলে আরেকটা আয়না আছে সেটা তো ব্ল্যাক ম্যাজিকের হোক, তাই না? আর এখানে আরেকটা কথা, যদি এই আয়নাতে ব্ল্যাক ম্যাজিক না করা যাবে তাহলে তো আয়নাটা হাতিয়ারের আয়না, তা না হলে এই আয়নাটার কালার এমন কেন? এটা তো পানির মতো কালার থাকতো। তখন আবার নীলাই বলে আয়নাটাকে দেখে যতটা সহজ মনে করছো ঠিক ততটা সহজ নয়। এই আয়না ভবিষ্যৎ দেখতে পারে। মনে করো তুমি কখনো যদি তোমার ভবিষ্যৎ দেখতে পারো তাহলে সেটা পরবর্তীতে যে কি হবে সেটা দেখার জন্য তুমি এই আয়নার কাছে আবারও আসবে, আর তখন এই আয়নার নেশায় পড়বে তুমি। এরপরে এই আয়নার নেশায় পড়ে তুমি একের পর এক পাপ কাজে লিপ্ত হবে, আর সেখান থেকেই তোমার জীবন ধ্বংস হতে থাকবে। তবুও জোকরো বলে এই আয়নাটা আমার ঘরে রাখতে হবে। অন্যদিকে দেখা যায় ওলানকে, সে শহর থেকে নিজের গ্রামের বাড়িতে আসে। দেখা যায় এখানে দৈত্য হলো ওলানের বাবা। তবে ওলান দৈত্যর সাথে সবসময় থাকে না, সে থাকে শহরে। আবারও অতীতে দেখা যায় দৈত্য আয়নার সাহায্যে আলাদা আলাদা পিশাচকে ডেকে আনে, কিন্তু আয়নার কাজ তো এটা না। সিন আবারও বর্তমানে আসে। আচ্ছা, বারে অতীত আর বর্তমান যে দেখাচ্ছি এই ঘটনাটা যদি অতীত আর বর্তমান না মিশিয়ে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন না। দেখতে থাকুন পুরোটা মুভি, সবকিছু বুঝতে পারবেন। কার্নাল ওলানকে খুঁজতে খুঁজতে দৈত্যর ঘরে চলে আসে। ওলানের বাবা দৈত্যকে সবকিছু খুলে বলে, কিন্তু দৈত্য বলে ওলান কোথায় আছে কি করছে আমি কিছুই জানি না। অন্যদিকে নীলাই আর জোকরোকে দেখা যায়। নীলাই বলে আমাদের কাজ সম্পন্ন করার জন্য দুটো আয়নাকেই দরকার, কিন্তু জোকরো বলে আমি কোনোদিনও ওই বেইমানের কাছে যাব না, কারণ ও আমার সাথে জঘন্য এক বেইমানি করেছে। ও আর আমি একসাথে কাজ করছিলাম প্রায় 19 বছর আগে, তখন সে আমার সাথে এমন কিছু বেইমানি করেছে যে কথা মুখে বলা যাবে না। একথা বলে সেখান থেকে চলে যায় জোকরো। আবারও অতীতে দেখা যায় সাদি নামে সেই লোকটা কান্তির কাছে আসে। কান্তিকে বলে এখন তোমাকে দরকার, সেজন্য তোমাকে বাঁচিয়ে রেখেছে দৈত্য, কিন্তু যখন তোমার কাজ শেষ হয়ে যাবে তখন তোমাকে আর বাঁচিয়ে রাখা হবে না। তখন কান্তি বলে আমি জানি আমার আত্মাটার জন্যই তোমরা এরকম করছো। আমার আত্মাটা যখন নেওয়া শেষ হয়ে যাবে তখন তোমরা আমাকে মেরে ফেলবে। এসব কিছু না করে আমাকে এখনই একেবারে মেরে ফেল। আর তখনই এক মায়াবী সুর শোনা যায়, কেউ যেন এক মায়াবী সুরে কাউকে ডাকছে। এটা শুনে সেখান থেকে সাদি চলে যায়। আবারও বর্তমানে নীলাই দৈত্যর বাড়িতে আসে। দৈত্যকে বলে আমাদের উচিত দুটো আয়নাকে একসাথে করা আর জোকরোকে মেরে ফেলা।
কিন্তু তখন দৈত্য বলে, তুমি মনে হয় জানো না, জোকরোকে মারা সহজ ব্যাপার না, কারণ জোকরো হলো অমর। জোকরোকে শুধু তার রক্তের সম্পর্কে কেউ মারতে পারবে, সেজন্য তুমি এখান থেকে চলে যাও। সেখান থেকে নীলাইও চলে যায়, তার মাথায় কোনো কিছু ঢোকেনি। আসলে দৈত্য নীলাইকে একদম বিশ্বাস করতে পারছে না। এতদিন ছিল জোকরোর সাথে, কিন্তু আজ হঠাৎ করে দৈত্যর কাছে সে কেন আসে? যাই হোক, অন্যদিকে কার্মিলাকে দেখা যায়। জোকরোকে বলে, তোমার ছেলের মৃত্যু তোমার মেয়ের হাতে হয়েছে। এসব শুনে জোকরো অবাক। যদিও বা ফার্নাল তার ছেলে, কিন্তু ওলান তো তার মেয়ে না, তাহলে তার মেয়ের হাতে তার ছেলের মৃত্যু কিভাবে হলো? কিন্তু কার্মিলা বলে, এত কিছু তো আমি জানি না, ওলানকে মারতে হবে, তা না হলে ভয়ঙ্কর বিপদ তোমার সামনে অপেক্ষা করছে। এরপরে কার্মিলা একজন লোককে পাঠায় ওলানকে মারার জন্য, কিন্তু সেখানে সেই লোক যাওয়ার পরে ওলান সেই লোকটিকেও মেরে ফেলে। সিন আবারও অতীতে দেখা যায়। সাদি আবারও কান্তির কাছে আসে। কান্তি বলে, আমার পায়ে খুবই যন্ত্রণা করছে, দয়া করে আমার পায়ের তালাটা খুলে দাও। তখন সাদির একটু মায়া হয়। সাদি তালাটা খুলে দেয় আর মাথার চুল ঠিক করার জন্য একটা ক্লিপ দেয়, কিন্তু সেই ক্লিপ দিয়ে কান্তি তার নিজের হাতটাই কেটে ফেলে। আর তখনই সেখানে মায়াবী সুর শোনা যায়। এসবে সাদি খুবই ভয় পাচ্ছিল। তবে ওই মুহূর্তে আবার সেখানে দৈত্য চলে আসে, কান্তির হাতে কাপড় পেঁচিয়ে দেয় আর সেখান থেকে সাদিকে টেনে টেনে বাইরে নিয়ে যায়। সেই ক্লিপ দিয়ে সাদির উপরে আঘাত করে, যাতে সাদি বুঝতে পারে তার কতটা ভুল হয়েছে। দৈত্য কখনো চাচ্ছে না তার এই প্ল্যানটা যেন কোনো কারণে নষ্ট না হয়। আবারও বর্তমানে নীলাই কার্মিলার সাথে দেখা করে। কার্মিলাকে বলে, তুমি যদি তোমার কাজটা ঠিকঠাক ভাবে করতে চাও তাহলে জোকরোকে মেরে ফেলতে হবে। তখন আবার কার্মিলাও রাজি হয়ে যায়। এতে বোঝা যায় কার্মিলা কারো আপন নয়। অন্যদিকে ওলান দৈত্যকে বলে, আমি ভুলবশত একটা মানুষকে খুন করে ফেলেছি, কিন্তু এটা আমি করতে চাইনি। কিভাবে কি হলো আমি জানি না। আবার কিছুদিন ধরে আমি অদ্ভুত এক মায়াবী সুর শুনতে পাই, কিন্তু দৈত্য এসবে বেশি একটা পাত্তা দেয় না। দৈত্য বলে, আজ থেকে প্রায় 19 বছর আগে জোকরো আর আমি একসাথে এক জায়গায় কাজ করতাম, কিন্তু কি কারণে যে জোকরো আমার সাথে বেইমানি করে আমাকে ফাঁসিয়ে দিয়েছে আমি জানি না। একবার আমি অন্য একটা কাজে একটা জায়গায় গিয়েছিলাম, আর এই সুযোগে জোকরো কান্তিকে ব্ল্যাক ম্যাজিক করে মেরে ফেলেছে, কিন্তু ওই সময়টা আবার আমি সেখানে চলে আসি আর কান্তির পেটে তুমি ছিলে, তোমাকে আমি বাঁচাই। এরপর থেকে আমি আর কখনো জোকরোর সাথে মিশি না। আর এখন জোকরো নিজের ইচ্ছা মতো চলে, যা ইচ্ছা তাই করে। এখানে বোঝা যায় ওলান আসলে কান্তির মেয়ে, যে কারণে ওলান সবসময় কোনো একটা মায়াবী শব্দ শুনতে পায় আর কিছু অদ্ভুত বিষয়ও দেখতে পায়। তবে এতক্ষণ তো আমরা দেখতে পাচ্ছিলাম দৈত্য কান্তির উপরে রিচুয়াল করছিল, কিন্তু জোকরোর নাম কেন দৈত্য নিচ্ছে বারে বারে? তাহলে অবশ্যই তো দৈত্য ওলানের সাথে মিথ্যা কথা বলেছে, কিন্তু কেন বলেছে সেটা আমরা আরেকটু পরে জানতে পারবো। দৈত্য ওলানকে সেই ক্লিপটা দেয়, যে ক্লিপটা কান্তি ব্যবহার করত। দেখা যায় কান্তি আসলে একজন ডান্সার ছিল। গ্রামে একদিন অনুষ্ঠান হচ্ছে, সেখানে কান্তি আসে ডান্স করার জন্য। কান্তি ডান্স দেখে জোকরো একদম ফিদা। একটা রাত কান্তির সাথে কাটায়, আর ওই এক রাতের ফসল হলো ওলান। জোকরোর সাথে দৈত্য ঝগড়া ছিল, কিন্তু জোকরোকে দৈত্য মারতে পারবে না। জোকরোকে শুধু একমাত্র রক্তের সম্পর্কের কেউ মারতে পারবে, আর এর জন্য ওলানকে এত বছর পেলেছে দৈত্য। সিন আবারও বর্তমানে আসে। ওলান জোকরোকে মারার জন্য তার বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে জোকরো বাড়িতে নেই। এখানে অন্য কেউ দেখার আগেই নীলাই ওলানকে অজ্ঞান করে ফেলে। সেখান থেকে দৈত্যর বাড়িতে নিয়ে যায়। ওলানকে বলে, জোকরো কোনোভাবে জেনে গিয়েছে যে তোমরা সবকিছু জেনে গিয়েছো, সেজন্য জোকরো এখান থেকে পালিয়ে গিয়েছে। তবে হ্যাঁ, গোপন ভাবে নজর রাখতে হবে, আবার যে কোনো সময় ফিরে আসবে জোকরো, আর তখনই তাকে মারা সম্ভব হবে। এসব কিছু শুনে দৈত্য নীলাইকে বিশ্বাস করে, মনে করে যে সত্যি নীলাই জোকরো পিছন ছেড়ে দিয়েছে। এরপরে দেখা যায় নীলাইকে নিয়ে দৈত্য কান্তিকে যেখানে আটকে রেখেছিল সেই রুমটায় যায়। এই রুমটায় নীলাই সবকিছু লক্ষ্য করে। সে বুঝতে পারে এখানে কি কি করা হতো। নীলাই বলে, তুমি কান্তির উপরে ভয়ঙ্কর ব্ল্যাক রিচুয়াল করতে, তাই না? আমার তো মনে হয় তুমি কান্তিকে টর্চার করে মেরে ফেলেছো। এখানে আয়নাটাকে দেখে নীলাই বলে, এই আয়না তো ব্ল্যাক রিচুয়াল করার জন্য না, এটা তো ভবিষ্যৎ দেখার আয়না, কিন্তু আয়নাটাকে তুমি নষ্ট করে ফেলেছো। তখন আবার দৈত্য বলে, আয়নাটা দিয়ে মনের ইচ্ছা পূরণ করা যায়। নীলাই বলে, তুমি এসব কেন করেছো? দৈত্য বলে, কান্তির পেটে যে বাচ্চাটা ছিল ওই বাচ্চাটার দ্বারা জোকরোকে মারা সম্ভব হবে, সেজন্য কান্তির উপরে ব্ল্যাক রিচুয়াল করেছি। অতীতে দেখা যায় কান্তি যখন হাত কেটেছিল তখন সেখান থেকে সবাই চলে যাওয়ার পরে কান্তি সুযোগ বুঝে আত্মহত্যা করার চেষ্টা করে, কারণ কান্তি বুঝতে পেরেছিল তার সাথে কি কি করা হবে। মূলত তাকে ব্ল্যাক রিচুয়াল করে পিশাচে কনভার্ট করা হবে, সেজন্য আত্মহত্যার চিন্তা ভাবনা করে কান্তি। কিন্তু ওই সময় আবার সেখানে জোকরো চলে আসে আর বাঁচিয়ে নেয় ওলানকে। এখানে একটা কথা, এই যে কান্তিকে ব্ল্যাক রিচুয়াল করে পিশাচে পরিণত করার চেষ্টা করা হয়েছে, আসলে সে কিন্তু অলরেডি পিশাচ হয়ে গিয়েছে। এই পিশাচের নামই হচ্ছে কুন্তিলানাক। এই যে আয়নাটাকেও দেখানো হয়েছে, এই আয়নাটা দিয়ে ভবিষ্যৎ দেখা যায়।
কিন্তু এই আয়নাটা দ্বারা ব্ল্যাক রিচুয়াল করার কারণে এমন ভয়ানক পিশাচ এসে মানুষের আত্মা নিয়ে মানুষ থেকে পিশাচে পরিণত করেছে। একটু পরে দেখা যায় ওলান আবারও জোকরোকে মারার জন্য বেরিয়ে যায়। রাস্তায় দেখা হয় সাদির সাথে। মনে আছে তো সাদি ইশারা বোঝাতে চায় দৈত্য হচ্ছে আসল খুনি, কিন্তু বোকা ওলান কোনো কিছু বুঝতে পারে না। আর সাদি ওলানের সাথে কথা বলতে বলতে জোকরোর বাড়ির কাছাকাছি চলে আসে। সাদি যেহেতু দৈত্যর অ্যাসিস্ট্যান্ট ছিল বা চাকর ছিল, সেজন্য জোকরোর লোকেরা তাদেরকে দেখে ফেলে আর সাদিকে সেখানে মেরে ফেলে। এরপর ওলানকে মারতে যায়, কিন্তু ওই মুহূর্তে অন্যদিকে দৈত্যর বাড়িতে সে আয়না থেকে কান্তির আত্মা বের হয়, যে কিনা ছিল কুন্তিলানাথ। কান্তির আত্মা জোকরোর বাড়ির দিকে যায়। এটা দেখে দৈত্য হাসতে থাকে, বলে এতদিন আমি যেটা চেষ্টা করেছি এখন সেটা করতে পেরেছি, আমি সার্থক। ওলান কিন্তু দৈত্যকে বাবা মনে করত। আসলে দৈত্য ওলানকে নিজের জালে আটকে রেখেছিল, আর সেজন্য কান্তিও দৈত্যর কোনো ক্ষতি করে না। তবে ওলানের শরীরে প্রবেশ করে কান্তির আত্মা আর জোকরোকে মেরে ফেলে। যে ক্লিপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল কান্তি, সেই ক্লিপ দিয়ে মেরে ফেলে। সবশেষে ওলান রক্ত বমি করতে করতে অজ্ঞান হয়ে পড়ে। সিন কাট হয়ে যায়। আবারও দেখা যায় ওলানকে আর নীলাইকে। নীলাই লাল ড্রেস পরা, যেটা মুভির শুরুতে দেখানো হয়েছিল। আসলে সেখানে দেখানো হয়েছে লাল ড্রেস পরা, তখন কিন্তু ভবিষ্যৎ দেখানো হয়েছে। কিভাবে লাল ড্রেস পরা অবস্থায় থাকবে নীলাই, ওটারই। উলান পাগলের মতো হয়ে গিয়েছে। সেখানে কার্মিলা আসে আর বলে উলানকে এখন থেকে আমি দেখাশোনা করব। প্রথম পার্টে দেখেছিলাম দৈত্য তার প্রতিবন্ধী জোকরোকে ওলানের সাহায্যে কিভাবে মারে। এরপর অনেকগুলো দিন পার হয়ে যায়। দৈত্যর ব্যবসাও ভালোভাবে চলে। গরিবার হক মেরে খাওয়া, জোর করে অন্যায়ভাবে মানুষের জমি বাড়িঘর দখল করা, এটাই হলো তার ব্যবসা। অন্যদিকে ওলান এতগুলো মানুষকে মারার কারণে সে নিজেকে এখন অপরাধী ভাবছে, মনে মনে গিলটি ফিল করছে। একদিন ওলান থিয়েটারে মুভি দেখতে যায়। মুভি প্রায় মোটামুটি শেষ। হঠাৎ করে ওলান এক ভয়াবহ বিষয় দেখতে পায়। তার আশপাশের সমস্ত মানুষ একজন আরেকজনকে মারছে। এগুলো দেখে ওলান প্রচুর ভয় পেয়ে যায় আর এদিক ওদিক ছোটাছুটি করে। এসব আবার লক্ষ্য করে একটা রিপোর্টার, নাম তার রিম্বা। রিম্বা ওলানকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, তুমি এমন কেন করছো? ওলান বলে, আমার আশপাশে একজন আরেকজনকে মারছে, আপনি দেখুন চারিদিকে শুধু লাশ। কিন্তু রিম্বা বলে, এসব তোমার মনের ভুল, এসব কিছুই হচ্ছে না। অনেক বুঝিয়ে সুঝিয়ে ওলানকে কিছুটা শান্ত করে। পরে দেখা যায় একটা ফাংশনে দৈত্য, নীলাই, কার্মিলা সবাই আছে। আসলে দৈত্য একটা নতুন কোম্পানি চালু করেছে, সেজন্য একটা পার্টি রেখেছে। এখানে আরো দুজনকে দেখা যায়। মেয়েটার নাম হচ্ছে মরি আর এই লোকটির নাম হচ্ছে অ্যাম্বার। অ্যাম্বারও হচ্ছে একজন বিশিষ্ট ব্যবসায়ী। বর্তমানে দৈত্যর প্রতিদ্বন্দ্বী হচ্ছে এই অ্যাম্বার। তবে এই পার্টিতে কিন্তু অ্যাম্বার ও মরিও এসেছে। অন্যদিকে দেখা যায় রিম্বা আর উলানকে দুজন গল্প করতে করতে হাঁটছে। কিন্তু হঠাৎ করে এক লোক ওলানের কাছে আসে, ওলানকে দৈত্যর বিষয়ে জিজ্ঞাসা করে। আসলে লোকটিকে অ্যাম্বার পাঠিয়েছে। দৈত্যর বিরুদ্ধে যদি কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে দৈত্যর ক্ষতি করতে পারবে। কিন্তু ওলান দৈত্যর বিরুদ্ধে কোনো কিছুই বলে না। এতে আবার লোকটি একটু রেগে যায়, আক্রমণ করে ওলানের উপরে। তবে রিম্বাও আক্রমণ করে লোকটির উপরে। এক পর্যায়ে লোকটির আঘাতে ওলান অজ্ঞান হয়ে যায়। লোকটি চাকু দিয়ে আঘাত করে রিম্বার উপরে। দৈত্য লোভ লালসার কারণে কত বড় জঘন্যতম কাজগুলো করে সেটা এই মুভিটিতে দেখতে পেয়েছে। আশা করি কথার মানেটা আপনারা বুঝতে পেরেছেন। মুভির লাস্ট সিনে দেখানো হয়েছে ওলানকে আটকে রাখা হয়েছে আর দৈত্য বেঁচে আছে। হয়তোবা মুভিটির আরও পার্ট বেরোতে পারে। আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের কাছে শেয়ারও করবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ, আলবিদা।